দৈনিক গণকণ্ঠে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গোলাম রহমান দুর্জা। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন এফবিসিসিআই এর সভাপতি প্রার্থী জনাব জাকির হোসেন নয়ন। আমরা আজকে তার সাথে কথা বলবো। আপনাকে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। আমরা জানি যে এবারে নির্বাচনে আপনি এফবিসিসিআই নির্বাচনে একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে। তা আপনার নেতৃত্বে এফবিসিসিআই কিভাবে সাধারণ ব্যবসায়ী, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে বলে আপনি মনে করেন? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে একটু পেছনে যেতে হবে। সেটা হলো গত 15 থেকে 17 বছর এফবিসিআইতে একটা প্রাতিষ্ঠানিক বিপর্যয় হয়েছিল। সেটা হলো ইচ্ছা মাফিক যাকে ইচ্ছা তাকে নমিনেটেড করে এখানে আনা হয়েছে, প্রেসিডেন্ট করা হয়েছে, এবং ওই প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টরা বোর্ডরাই সরকারকে জয়যুক্ত হয়েছে বলে সমর্থন দিয়ে গেছে। এই বিসিসিআই যে ট্রেড বডি হিসাবে তার যে ভূমিকা থাকা উচিত ছিল, এগুলি তারা কিছুই করতে পারেনি। ও যে বার্গেইন করবে গভর্নমেন্টের সাথে, ট্যাক্স, ভ্যাট, বাজেট ইত্যাদি প্রণয়নে যে সহযোগিতা করবে, তেমন কোনো কাজ আসলে করতে পারেনি। তারপরে আসেন ধরেন এই বিসিসিআই যে গবেষণা কার্যক্রম, এটা খুবই পুরো ছিল। গবেষণাটা আপনার লাগবেই, কারণ পুরো গ্লোবটা এখন একটা ভিলেজ। সারা বিশ্বের আপনার সাথে তাল মিলায় আপনাকে ব্যবসা বাণিজ্য করতে হবে, এবং এই যে গ্লোবাল যে পরিবর্তনের সাথে সাথে অনেক ব্যবসা হারিয়ে যাচ্ছে, অনেক নতুন নতুন ব্যবসা আসতেছে। আমাদের দেশের ব্যবসায়ীদেরকে নতুন নতুন ব্যবসার জন্য উপযোগী করে গড়ে তোলা, এই কাজগুলি এফবিসিআই কাজ। গবেষণার কোনো বিকল্প নাই, সেই কাজটাতে এফবিসিসিআই অনেক দুর্বল ছিল। আর্থিক সক্ষমতা একটা জিনিস, নেতৃত্বের দুর্বলতা একটা জিনিস, সেটাও ছিল তাদের ভিতরে। এফবিসিসিআই ছিল রাজনৈতিক মদতপুষ্ট একটা সংগঠন এবং একটা সরকার দলীয় একটা অঙ্গ সংগঠনের অফিসের মতো এরা কাজ করত। আমরা 5ই আগস্টের পরে আমরা যে সমস্ত ব্যবসায়ীরা দীর্ঘদিন নির্যাতিত, নিপীড়িত এবং নির্বাসিত ছিল, সেই সমস্ত ব্যবসায়ীরা আসে আমরা এক হয়ে আমরা একটা মুভমেন্ট শুরু করি। সেখানে হলো যে এই পর্ষদকে ভেঙে দাও এবং সংস্কার করে নতুন নির্বাচন দিয়ে নতুন বোর্ডের কাছে ক্ষমতা হস্তান্তর করো। তো আমাদের বিভিন্ন কর্মসূচি ছিল, ধরেন অবস্থান ধর্মঘট ছিল, আমাদের মানববন্ধন ছিল, আমাদের প্রেস কনফারেন্স ছিল। পাশাপাশি আমরা সরকারের কাছে বোর্ডটাকে ভেঙে দেওয়ার জন্য উপযুক্ত প্রমাণাদি, দালিলিক প্রমাণাদি সহ মন্ত্রণালয়ে আমরা আবেদন করি। মন্ত্রণালয়ে আপনার হলো এটার জন্য গণশুনানি করে বোর্ডটাকে ডিসলভ করে দেয়, এবং আমাদের তখন বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ, আমাদের ব্যবসায়ীদের একটা পরিষদ গঠন হয়। সেখান থেকে আমাকে আহ্বায়ক হিসাবে সবাই মনোনীত করে। তারপরে আমাদের কাজ ছিল, বোর্ড ভেঙে যাওয়ার পরে আমাদের কাজ ছিল এফবিসিসিআই সংস্কার করাটা। এবং প্যারালালি আমাদের যে প্রশাসক মহোদয় ছিলেন, উনি সারা দেশে ব্যবসায়ীদের সাথে জুম মিটিং করেন এবং তাদের অপিনিয়ন নেন লিখিতভাবে। আমরাও সারা দেশে প্রায় 8টা মিটিং করি, বিভাগীয় শহরগুলিতেও আমরা মিটিং করি, চেম্বার, অ্যাসোসিয়েশন এবং এই মেম্বারদের সাথে, জেনারেল বডির সাথে আমরা মত বিনিময় করে আমরাও 12টা সুপারিশ আমরা তৈরি করি। আর অ্যাডমিনিস্ট্রেটর অফিসিয়ালি এফবিসিআই থেকে উনি 14টা সুপারিশমালা তৈরি করেন সরকারকে দেওয়ার জন্য। এগুলি হলো জেনারেল বডির সারা দেশে আমাদের এফবিসিআই যে মেম্বার, সারা দেশের ওদের থেকে অপিনিয়নগুলি নিয়ে সেগুলিকে কনসাইজ করে ওনারা জমা দেন। এরপরে আমরা বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের সাথে কয়েক দফা বৈঠক করি। বাণিজ্য উপদেষ্টা মহোদয় আমাদেরকে বলেন যে এতগুলি সংস্কার করা একবারে সম্ভব না, আপনারা এইটাকে কমায় নিয়ে আসেন, বেসিক যেইগুলি না করলেই নয় সেগুলি কমায় নিয়ে আসেন, রেস্ট অফ দি যেগুলি থেকে যাবে সেগুলি নির্বাচিত বোর্ড এসে করবে। তো আমরা আবার বসলাম, তখন এক্সপার্টিস নিয়ে অ্যাডমিনিস্ট্রেটর সহ এবং আপনার হলো সাধারণ পরিষদের নেতাদের, যারা কনস্টিটিউশন, সংঘবিধি ভালো বুঝে, এইরকম লোকদের নিয়ে আমরা আবার বসে আমরা 6টা সুপারিশমালা চূড়ান্তভাবে মন্ত্রণালয়ে প্রেরণ করি। সেই 6টার রিফ্লেকশন পরবর্তীতে আসে
আপনি জানেন যে বাণিজ্য সংগঠন আইন 2022 এটা গেজেট আকারে প্রকাশিত হয় 2022 সালে, এটা সংসদের আইন। ওইটার বিধিমালাটা তখন করা হয়নি। গত মাসে এসে 20 তারিখে মে মাসে না জুনের 20 তারিখে এসে সরকার সেই বিধিমালাটাকে বাণিজ্য সংগঠন আইন বিধিমালা 2025 গেজেট আকারে প্রকাশ করে। তো ওই গেজেটে আমরা সরকারকে আমরা অভিনন্দন জানাই যে আমাদের শেষের যেই 6টা দাবি আমরা সরকারের কাছে দিয়েছিলাম সেগুলির প্রতিফলন এখানে ছিল। ওইগুলির ভিতরে ভেরি ইম্পর্টেন্ট ছিল হলো সভাপতি সহসভাপতিকে সরাসরি নির্বাচনে আসতে হবে, যেটা এখান থেকে প্রায় 30-31 বছর নির্বাসিত ছিল। সুতরাং প্রধানমন্ত্রীর অফিস থেকে হয়তো ওহিনাজির হইতো একজনের উপরে যে ও হবে প্রেসিডেন্ট, এরপরে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাকে প্রেসিডেন্ট করা হতো, এবং প্রেসিডেন্টকে সাধারণ পরিষদ সদস্যদের কাছে যাওয়া লাগতো না, তার প্রয়োজন ছিল না, যেহেতু সে সরাসরি ভোটে নির্বাচিত না। তো আমাদের প্রথম দাবিতে এটা ছিল যে সাধারণ পরিষদের সাথে এফবিসিসি এর যে বোর্ড মেম্বার অথবা সভাপতি সহসভাপতিদের কোনো সেতু বন্ধন ছিল না, বিকজ ওনারা এনাদের ভোট লাগতো না, ওনারা নমিনেটেড হয়ে কোনোভাবে চলে আসতেন। এই ব্রিজটা করা দরকার ছিল। সাধারণ পরিষদের যে সমস্যাগুলি, অ্যাসোসিয়েশন বা ইন্ডিভিজুয়াল যে সমস্যাগুলি, এইগুলি সম্বন্ধে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টরা কোনোদিন ওয়াকিবহালি ছিলেন না। হ্যাঁ, বিধিতে যেহেতু আসছে এখন সেই অনুযায়ী কিন্তু আমাদের ইতিমধ্যে তফসিল ঘোষণা হয়েছে। আমাদের মূল ইয়াগুলি ছিল হলো সভাপতি সহসভাপতিকে সরাসরি ভোটে আসতে হবে, এবং আগে পূর্বে যেটা ছিল সহসভাপতিগুলি যার যার গ্রুপ থেকে নির্বাচিত হইতো, সেটা এখন এক্স অফিসিও যারা অফিস বেয়ার যারা সভাপতি এবং সহসভাপতিকে সারা দেশের সমস্ত ভোটারদের চেম্বার এবং অ্যাসোসিয়েশন সরাসরি ভোটে তাদের নির্বাচিত হয়ে আসছে। এই মুহূর্তে যেটা বার্নিং চলে আসছে, আমাদের অনেক সমস্যা আছে। আমাদের যেমন মেম্বারশিপের কিছু সমস্যা আছে যেগুলো নিয়ে আমরা দীর্ঘদিন সাফার করতেছি। আপনার মেম্বারশিপের যে ক্রাইটেরিয়া এইটাও ভালোভাবে সেট করা হয়নি। হ্যাঁ, একটা এই বিসিসি এর মেম্বার দেশের বাণিজ্য সংগঠনের হাইয়েস্ট ট্রেড বডি, সেখানে একজন মেম্বার এখন যেভাবে সহজভাবে চলে আসতেছে, হ্যাঁ, এটাও ঠিক না। এটার একটা ক্রাইটেরিয়া সেট আমাদের করতে হবে, এখনো ক্রাইটেরিয়াটা সেট করা হয়নি, এটা একটা দিক। 2 নম্বর হইল মেম্বার বোর্ডের যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি অ্যাড্রেস করার জন্য আগে বোর্ডের নির্দিষ্ট কোনো বোর্ড মেম্বার ছিলেন না। আমাদের নির্বাচনী ইশতেহারও আসবে, আমি আপনাকে আগাম বলে দিই। 5 জন পরিচালককে আমরা অ্যাসাইন করে রাখবো মেম্বারশিপ আপনার সার্ভিস দেওয়ার জন্য। সেখানে 3 জন আসবে অ্যাসোসিয়েশন থেকে পরিচালক, 2 জন আসবে চেম্বার থেকে, যারা শুধু মেম্বারসদের সহযোগিতা করবে, তাদের সমস্যাগুলি, ট্রেড বডির যে প্রবলেমগুলি এগুলি সলভ করার জন্য অ্যাসাইন করা থাকবে 5 জন ডাইরেক্টর। আর বর্তমানে যে চ্যালেঞ্জটা আসছে আমাদের সামনে, বার্নিং হয়ে আসছে, সেটা হলো যে আপনারা জানেন যে এলডিসি গ্র্যাজুয়েশন যাচ্ছি আমরা 2026 নভেম্বরে। এলডিসি গ্র্যাজুয়েশনের সাথে সাথে আমাদের কিছু সুবিধা আমরা বর্তমানে স্বল্পোন্নত অনুন্নত দেশ হিসাবে যেগুলি ভোগ করি এগুলি পাবো না। যেমন আপনার হলো আমাদের এক্সপোর্টের যে সুবিধাগুলি আমরা পেতাম সেগুলি থাকবে না। 2 নম্বর হলো কৃষিখাতে ভর্তুকি আপনাকে তুলে নিতে হবে। সো কৃষিখাতে আমাদের প্রায় জব জেনারেশনে মারাত্মকভাবে এফেক্ট করবে। আমাদের কর্মজীবী মানুষের 40% হলো কৃষিখাতে ডাইরেক্টলি ও ইনডাইরেক্টলি ইনভলভ। ইকোনমির প্রায় 15% হলো কৃষিখাতের উপর নির্ভরশীল। সো ওইখান থেকে যদি ভর্তুকি হঠাৎ করে তুলে নেওয়া হয়, এলডিসি গ্র্যাজুয়েশনের কমপ্লায়েন্সে ওটা শর্তেই আছে, তুলে নিতে হবে। তো ওইখানে কৃষিখাতে একটা ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া আসবে আমরা আশা করতেছি। রপ্তানির সুবিধাগুলি আপনি যদি উঠিয়ে নেওয়া হয়, আরএমজি খাতটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, এবং আরএমজি খাতে আমাদের কিছু গবেষণার ডাটা আমার কাছে আছে, সেখানে আমরা দেখেছি যে 8 থেকে 15% হলো রপ্তানি কমে যাবে। সো রপ্তানি যদি কমে যায় আমাদের মেইন খাতগুলি, তাইলে ওইটার বিকল্পর দিকে আমাদেরকে এখনই সময়
এখনই আমাদেরকে ডাইভার্সিফিকেশনে যেতে হবে আস্তে আস্তে, যে আমরা কোন দিকে। আমাদের এই সংক্রান্ত একটা সেমিনার হয়েছে, সেখান থেকে আমাদের পরিষদ থেকে আমরা কিছু প্রস্তাবনাও দিয়েছি যে এই খাতগুলিকে, যেমন ধরেন মুসলিম পোশাক, আপনাকে আরএমজি খাতটাকে আমরা যদি মুসলিম পোশাকের দিকে নিয়ে যাই, মুসলিম কান্ট্রিতে ওরা প্রচুর পোশাক আমদানি করে, সেই দিকে আস্তে আস্তে ডাইভার্ট করলে কিছুটা মেকআপ হবে। আরো অনেক খাত আছে, সেখানে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা আমরা দিয়েছি। এরপরে আসে মেধাস্বত্ব আইন, যেটা এই যে এই এলডিসি গ্রাজুয়েশনের আরেকটা প্রবলেম যেটা হবে, মেধাস্বত্ব আইনের আমরা এখন ওষুধ প্রস্তুতকারককে আমরা কোনো রয়্যালিটি দেই না, কিন্তু আপনি 26-এ আমরা যখন এলডিসি গ্রাজুয়েশন করব আমাদের ওটা দিতে হবে। আমাদের আশঙ্কা যে দেখবেন যে হয়তো এই যে জীবন রক্ষাকারী ওষুধ, একটা অ্যান্টিবায়োটিক যেটা এখন 90 টাকায় কিনতে হয় জনসাধারণকে, এটা হয়ে যাবে তখন হয়তো 200-300 টাকা এক একটা ট্যাবলেটের দাম। কারণ রয়্যালিটিটা আবিষ্কারককে যে দিতে হবে সেটা কিন্তু টাকায় না, ওরা কিন্তু কাউন্ট করবে এটা ডলার বা ইউরোতে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দ্বিগুণের বেশি তো হবেই। তো ওইটা আমাদের একটা আশঙ্কা যে আমাদের এই গরিব দেশের জনগণ এফোর্ড করতে পারবে কিনা, ওষুধ খাতে একটা বিরাট আপনার হলো প্রভাব পড়বে এই এলডিসি গ্রাজুয়েশনে। এরপরে এই যে চ্যালেঞ্জগুলি সামনে আসতেছে, সেটা 26-এ ধরেন হঠাৎ করে আসতেছে। বিষয়টা হলো কি, ধরেন আপনি বায়ুসাগরে থেকে বায়ুর অনুপস্থিতিটা অনুভব করা যায় না, হঠাৎ করে যখন বায়ু শূন্য হয়ে যাবেন তখন আপনি হঠাৎ করে থমকে যাবেন যে কি হলো, তখন হয়ে যাবে। তো এইটার যে প্রস্তুতি এলডিসি গ্রাজুয়েশনের, আমরা কিন্তু এটার বিরোধিতা করেছি, আমরা সেমিনার করেছি, সিম্পোজিয়াম করেছি, বিভিন্ন ফরেন ডেলিগেটদেরকে আমরা বলছি আমরা করবো না, কিন্তু আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় হঠাৎ একদিন ঘোষণা দিয়ে দিলেন যে না, আমরা এলডিসি গ্রাজুয়েশন করবো আমরা। তো আমাদের সেইটার যে প্রস্তুতি, এই প্রস্তুতির জন্য এই বিসিএ প্রস্তুত না। এই বিসিসিআই দরকার এখন মানে সাহসী, শিক্ষিত, জ্ঞানী এবং আপনার হলো সৎ একটা বোর্ড, যারা দেশের জনগণের জন্য কাজ করবে, যারা শুধু সরকারের তাবেদারি করবে না, যারা শুধু ট্রেড বডি ধরে 4 কোটি, প্রথমেই হলো 4 কোটি ব্যবসায়ীর স্বার্থটা হলো প্রথম। এরপরে দিনের শেষে আমরা তো এই দেশেরই মানুষ, এই দেশের 18 কোটি মানুষ নিয়েও কিন্তু আমাদের ভাবতে হবে। প্রথমে আমি ভাববো আমার ব্যবসায়ী 3 থেকে 4 কোটি মানুষের স্বার্থ নিয়ে, বাট এন্ড অফ দি ডে আমাকে জনগণের স্বার্থটা দেখতে হবে। এই বিসিসিআই কে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে। আমরা কেউই রাজনীতির বাইরে না, আমারও রাজনৈতিক একটা চিন্তা ধারণা আছে, নাই যে তা না, আমরা কেউই কিন্তু রাজনীতির বাইরে না, কিন্তু ফেডারেশনটাকে, বিসিসিআই কে আপনার রাজনীতি মুক্ত রাখতে হবে। আপনি যদি রাজনীতির সাথে এটাকে অ্যামালগেটেড করে ফেলেন, ওটা আসলে আমাদের ট্রেড বডির জন্য ক্ষতি হবে, আলটিমেটলি দেশের জন্য ক্ষতি হবে। কারণ ওই যে বললাম, আমি যদি পুরো রাজনৈতিক মদতপুষ্ট থাকি, আমার তখন ইয়েই থাকবে যে সরকারকে কিভাবে তুষ্ট রাখা। হ্যাঁ, এই বিসিএর কাজ তো আসলে সেটা না। এই বিসিসিআই সবসময় ট্রেড বার্গেনিং এ সে সবসময় লিপ্ত থাকবে। ট্রেড বার্গেনিং সরকারের সাথে তাকে করতেই হবে। দেশের ব্যবসায়ীদের জন্য অকল্যাণকর কিছু সরকার যদি করেও ফেলে, সেটার বিরুদ্ধে তাকেই রুখে দাঁড়াতে হবে। প্রথমে তাকেই সরকারের সাথে বার্গেনিং করে বুঝাতে হবে যে না, এটা করো না। আমরা তো এখন বোর্ডে নাই, কিন্তু দেখেন এই বছরের মাঝখানে যখন ভ্যাট বাড়ায় দেওয়া হইলো, তারপর রেস্টুরেন্টের ভ্যাট বাড়ানো হইলো, আরো অনেকগুলি খাতের 109টা আইটেমের ভ্যাট অর্থ বছরের মাঝখানে বাড়ায় দিল, আমরা কিন্তু প্রতিবাদ করেছি, আমরা প্রেস কনফারেন্স করছি, আমরা বিক্ষোভ করছি এটার এগেইনস্টে। কিছু কিছু গভর্নমেন্ট কিন্তু সিদ্ধান্ত কিন্তু প্রত্যাহার করেছে। তো এই কাজগুলি কিন্তু এই বিসিআই কাজ। এই যে রেট অফ ইন্টারেস্ট দেখেন 16 হয়ে আছে, এটা অ্যাডজাস্ট করবে কি? এটা এই বিসিআই কি করতে হবে, কারণ 16% সুদের হার কোনো দিন ব্যবসা বান্ধব না। কারণ মুক্ত বাজার অর্থনীতিতে আমার ক্ষুদ্র ব্যবসায়ী যারা, এরা লাভই করে 12%। তাহলে ও যদি 16 ব্যাংকেই দিতে হয়, তাকে লাভ করতে হয় 30%। 30% প্রফিট আমাদের দেশে কোনো ব্যবসায় নাই। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে 30% প্রফিট করা যায় না। তাইলে আমরা রাষ্ট্রীয়ভাবে এটাকে 16 রাখার অর্থ হইল, সে যদি প্রফিট করে 12, তাকে অসৎ হওয়ার দিকে আমরা ঠেলে দিচ্ছি। সে হয়তো মাপে কম দিবে, অথবা চালের সাথে পাথর মিশাবে, যেটা নিশ্চয়ই তা না যে একটা।
আদারওয়াইজ সে হারায় যাবে। এখন আসলে ওই সমস্যাগুলি, বিদেশি বিনিয়োগ বাড়লে তো আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে। ওই সমস্যাগুলি অনেক বড়। দেখেন, আমাদের কিছু কিছু দুর্বলতা আমাদের রাষ্ট্রীয়ভাবে আছে। প্রথম হলো ইনফ্রাস্ট্রাকচারের প্রথমেই আসে, আমি তাকে জ্বালানি দিতে পারতেছি না। আপনি জানেন, গত এই যে ইকোনমিক রিভিউ রিপোর্টে গত 2 বছরে আমাদের দেশে কোনো বিনিয়োগ হয় নাই, আমাদের দেশে কোনো শিল্প প্রতিষ্ঠান তৈরি হয় নাই লাস্ট 2 ইয়ার্সে, এটা ইকোনমিক রিভিউ রিপোর্টে আছে। তো এখন 2 বছর আমাদের দেশে যদি কোনো শিল্প না হয়, অর্থাৎ কোনো জব জেনারেশন হয় না, which is bad sign। কি বলছি কথা বুঝতে পারছেন? এইটার অনেকগুলি কারণ আছে। এই সমস্যাগুলি নিরসন আসলে শর্ট টার্মে আপনি পারবেন না, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। আপনি দীর্ঘমেয়াদী কিছু গভর্নমেন্টের সাথে এফবিসিসি এর যে কার্যকর যে সমন্বয়, এটার আসলে অভাব থাকে। আমরা দেখি নির্বাচিত প্যানেল অনেকগুলা কমিটমেন্ট দিয়ে নির্বাচিত হয়, কিন্তু কার্যকর ভূমিকা রাখে না, পোস্ট ক্যারি করে। এফবিসিসি কে কার্যকর করে তুলতে, আরো বেশি কার্যকর, আরো বেশি শক্তিশালী সাংগঠনিক রূপরেখা দিতে আপনার প্ল্যান কি? আপনার প্রথম যেটা হইল যে নির্বাচিত বোর্ড, প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টের অ্যাকাউন্টেবিলিটিটা হলো প্রথমেই দরকার। অ্যাকাউন্টেবিলিটি ওটা তো প্রথমেই আসে যে আমি নির্বাচনের সময় আমি জেনারেল বডির কাছে যাব, জেনারেল বডির সমস্যাগুলি আমি জানবো, জেনারেল বডি থেকেই উঠে আসবে তার কি কি সমস্যা আছে। ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম আছে, গ্যাস বিদ্যুতের সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে, ট্রান্সপোর্টেশনের সমস্যা আছে, চাঁদাবাজের মুখোমুখি হইতেছে। এই সমস্যাগুলি যখন আমি মাঠ পর্যায়ে গিয়ে আমার জেনারেল বডির থেকে শুনবো, তখন আমাকে এগুলি বাইপাস করার কোনো সুযোগ নাই। জেনারেল বডির সাথে তো সমন্বয়তা আছে, এই যে আপনাদের যে সহযোগী প্রতিষ্ঠান সমূহ, চেম্বারগুলো বা অ্যাসোসিয়েশন বা যেগুলো আছে আর কি, এদের সাথেও কিন্তু থাকে না, ভালো সমন্বয় থাকে না এফবিসিসি। এটাকে আরো কিভাবে এইটার আপনার কারণটা তো দেখতে হবে। এটার মূল কারণটা তো ওই জায়গায় যে আমি যখন প্রধানমন্ত্রীর অফিস আমাকে সিলেক্ট করে দিল, মিস্টার এক্স তুমি হওয়ার প্রেসিডেন্ট, আমার তো জেনারেল বডির কাছে যাওয়ার প্রয়োজন নাই। আমি তো মানুষ, আমি স্বার্থপর, আমি আপনার কাছে কেন যাবো? জেনারেল বডির কাছে আমি কেন যাবো? কারণ আমি তাকে দিয়ে তো আমি নির্বাচিত হই নাই। আমি প্রেসিডেন্ট চেয়ারে বসছি, আমি ওই নাজিল করে। সুতরাং যেখান থেকে ওই আসছে, আমার কাজই হবে সেই জায়গাটাকে সন্তুষ্ট রাখা। আমার কাজ তো তখন ইসে হবে না, আমি প্রপার ফাংশন তো তখন করব না। কিন্তু যখন একটা নির্বাচিত বোর্ড আসবে, নির্বাচিত একজন সভাপতি এবং সহসভাপতিরা আসবে, তাদের একটা দায়বদ্ধতা থাকবে, তাদের একটা জবাবদিহিতা থাকবে যে হোয়াট শুড আই ডু, আমার কি করণীয়, আমার কি করতে হবে। এই এই কমিটমেন্টগুলি আমি দিয়ে আসছি আমার সারা দেশের ব্যবসায়ীদের কাছে। সো ওই কাজগুলি তো আমাকে করতে হবে, যেহেতু আমি কমিটেড যে আমি এই কাজগুলি করব। সুতরাং আপনার ব্যবস্থাপনার ভিতরে, সংঘবিধির ভিতরেই গলদ ছিল। আমরা হ্যাপি নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি, নির্বাচনে জয় এবং পরাজয়ের বাইরে কিছু নাই। থার্ড পজিশন, রোল নাম্বার 3 হওয়ার কোনো সুবিধা নাই এখানে। জয় এবং পরাজয়, জয় পরাজয় নিয়ে আমি মোটেই অরিড না। যে কোনো একটা কিছু হবে, বিজয়ী হব বা পরাজিত হব। কিন্তু এই যে ব্যবস্থা, যে ব্যবস্থার ভিতরে কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না, কোনো জবাবদিহিতা ছিল না, কোনো দায়বদ্ধতা ছিল না, আমরা সেই ব্যবস্থাটার আমূল পরিবর্তন করেছি। সেই ব্যবস্থাটাকে চেঞ্জ করে একটা নতুন এফবিসিসি এর দ্বার উন্মোচন করে দিয়েছি আমরা, যে এখন জেনারেল বডির কাছে সবাইকে যেতে হবে, জেনারেল বডিকে নিয়ে বসতে হবে, তার সমস্যাগুলি আমাকে জানতে হবে। তার সমস্যাগুলি আমি যখন ইন্ডিভিজুয়াল জেনারেল বডির সবাইকে টাচ করব, আমার রাষ্ট্রীয় সমস্যাগুলি আমার ওখান থেকেই চলে আসবে, যে আসলে আমার ব্যবসায় মূল সমস্যাগুলি কি কি। এরকম 100 সমস্যা আসবে, আমার তো দরকার নেই 100টা। একটা টেনিউর মাত্র 2 বছর, আপনি 10টা করেন সলভ, 100টা তো আর আপনি পারবেনও না। ইট ইজ এ রিলে রেস। আপনি 10টা করে গেলেন, আপনার যদি পলিসি সেরকম থাকে, রাজনৈতিক প্রভাব মুক্ত সত্যিকার ভাবে ব্যবসায়ীর জন্য, তাহলে আপনার পরবর্তী প্রেসিডেন্ট এসেও কিন্তু ধারাবাহিকতাটা ধরে রাখবে, যে হ্যাঁ আগের প্রেসিডেন্ট ওনার কমিটমেন্ট ছিল 30টা, সেখানে উনি 3টা করে গেছেন, 5টা করে গেছেন। সো বাকি 25টাকে নিয়ে ঝান্ডা নিয়ে পরের প্রেসিডেন্ট আবার এগিয়ে যাবেন। এইভাবেই আমাদের দেশকে আসলে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের নতুন নতুন খাতে আমাদের যেতে হবে, নতুন অনেক খাত আছে। তারপরে আপনার হলো যেগুলি আমরা আমাদের ইশতেহারে দিব, আমরা নতুন বাজার সৃষ্টির জন্য, এবং নতুন খাতও কিছু আছে, যেমন
চারকোল একটা সম্ভাবনাময় খাত, যেখানে চারকোল থেকে আপনি জানেন আমাদের এখানে অ্যাশটা আমরা করে এক্সপোর্ট করি, ওখান থেকে আবার কালি আমরা আমদানি করি চায়না থেকে, প্রিন্টারের আপনাদের কম্পিউটার বা ফটোকপিয়ারের কালিটা আমদানি করি। এটা একটা সম্ভাবনাময় খাত। এটাকে যদি আমরা, এটা জানেন যে চারকোলটা জুটেরই একটা আসলে বাই প্রোডাক্ট। এটা আগে পাটকুটি দিয়ে শুধু রান্না করা হতো, এখন কিন্তু ওইটা এক্সপোর্ট হচ্ছে, অ্যাশ করে আমরা এক্সপোর্ট করতেছি। এরকম ছোটখাটো আরো অনেক খাত আছে, সেদিকে আমাদের আস্তে আস্তে যেতে হবে। হঠাৎ করে এই এলডিসি গ্রাজুয়েশনের পর আমরা একটা ধাক্কা খাবো। এই প্রস্তুতিটা কিন্তু এই বিসিএ এর কাজ। আজকে সিপিডি যেই কাজটা করে, গবেষণার কাজ, এটা কিন্তু এই বিসিএ এর কাজ, কিন্তু আমরা করতে পারতেছি না। দুইটা কারণে, আমাদের সক্ষমতার অভাব আছে, আর্থিক সক্ষমতার অভাব আছে। এই বিসিএ চলে হইলো সাবস্ক্রিপশনে। আমাদের যে সদস্য ২,৫০০ সদস্য, তাদের চাঁদায় এই বিসিএ চলে। বিসিএ কিন্তু কোনো গভর্নমেন্ট ফান্ড পায় না। বিভিন্ন সময় আমাদের আনিস ভাই সময়, আপনাদের যেহেতু ভাইও ছিল, আনিস ভাই ওনারা একটা থোক বরাদ্দ নিয়ে এসে সক্ষমতা বৃদ্ধির জন্য টাকাটাকে চেম্বার এবং অ্যাসোসিয়েশনে ব্যয় করছে। আমি কিন্তু আনিস ভাইয়ের মতো ওই থোক বরাদ্দে আমি বিশ্বাসী না। কারণ থোক বরাদ্দ আপনি ওয়ান টাইম দিলেন, ওয়ান টাইম ওনার কিছু কাজে আসলো, এরপরে আবার সে সিক হয়ে গেল, এটা কিন্তু সমাধান না। আমাদের কিন্তু পরিষদের একটা প্রস্তাবনা আছে, আমরা আমাদের প্রস্তাবনা গভর্নমেন্টের কাছে দিব যে আমরা ভ্যাটের সাথে, সরকার যে ভ্যাট তোলে সেই ভ্যাটের সাথে ৫ পয়সা করে, ধরেন ১ টাকায় ৫ পয়সা করে বিজনেস ডেভেলপমেন্ট ফান্ড নামে একটা ফান্ড গঠন করতে চাই আমরা। সেখান থেকে এফবিসিসিআই কে টাকা দিবে গবেষণার কাজের জন্য, সেমিনার, সিম্পোজিয়াম এন্ড ডাইভার্সিফিকেশনের জন্য এই টাকাগুলিকে আমরা ব্যয় করব। এই যে বিজিএম এর কিছু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান করলো, তারা করে, হ্যাঁ, কিন্তু এফবিসিসিআই সেটা না। আরো একটা বিষয় এখানে আছে, সেটা না বললেই নয়। আপনারা জানেন আমাদের জনসংখ্যা 49.6% হলো উমেন, মহিলা, কিন্তু মহিলা সম্পৃক্ততা আমাদের তেমন একটা নাই। আমাদের ব্যবসায়ী মহলে মাত্র 12% হলো মহিলা। সো এইটাকে আমাদের ডেভেলপ করতে হবে। সারা দেশে মহিলাদের কর্মজীবীদের আকারে হোক, ব্যবসা, ছোটখাটো ব্যবসায়ের ভিতরে হোক, তাদেরকে সম্পৃক্ত আপনাকে করতে হবে। মহিলার সম্পৃক্ততা না বাড়ালে ইকোনমি কোনোদিন সাস্টেনেবল হবে না। আমাদের প্রায় ৩ দশক পরে এই যে সাধারণ পরিষদের সদস্যরা সরাসরি ভোটাধিকার প্রয়োগ করছেন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট পদে। আমি বিশ্বাস করি আমাদের ব্যবসায়ীরা অনেক বুদ্ধিমান, অনেক বিচক্ষণ, ওনারা যাতে যোগ্য নেতৃত্ব, যোগ্যতম লোককে ওনারা নির্বাচিত করেন, ওনারা যাতে ওনাদের বিবেক বুদ্ধি দিয়ে ওনারা বিচার বিশ্লেষণ করে কার হাতে এফবিসিসিআই, এটা একটা আমানত, এফবিসিসিআই প্রেসিডেন্ট এটা একটা আমানত। সো তারা ভালো আমানতকারীকে ওই চেয়ারে বসাবেন, এটা আমি বিশ্বাস করি। আমাকে ভোট দিন, আমি এটা বলি না, আমি দোয়া চাই। আপনি কি মনে করেন যে আপনার প্যানেলটা সেরা? কি কারণে সেরা আপনার প্যানেল? আপনার প্যানেল নির্বাচিত করলে ভালো থাকবে ব্যবসায়ীরা, ভালো থাকবে বাংলাদেশ, এটা আপনি কি কারণে মনে করেন? আপনি হয়তো ইতিমধ্যে অবগত আছেন যে অলরেডি ৩ থেকে ৪টা প্যানেল মাঠে বিদ্যমান। আমাদের নির্বাচিত হলে আমরা কি করব, এলডিসি গ্রাজুয়েশন হওয়ার পরে আমাদের যে রাষ্ট্রীয় সমস্যাগুলি আসবে সেগুলি কিভাবে অ্যাড্রেস করব, এফবিসিসির ভিতরের অর্গানোগ্রাম কিভাবে করব, রিসার্চ উইং কেমন হবে, কিভাবে করব, এই জিনিসগুলি নিয়ে ইতিমধ্যে আমরা গবেষণা আলোচনা করে আমরা একটা রূপরেখা তৈরি করে ফেলছি। অন্যান্য প্যানেলগুলি শুধু ভোট ক্যাম্পেইনে আছে, তাদের কিন্তু সেরকম কোনো রূপরেখা নাই। ওই বিবেচনায় এবং আমরা যে এই রিফর্মটা বর্তমানে ৩১ বছর পরে যেই রিফর্মটা হলো, যে সংস্কারটা হলো, এইটা আমাদের অক্লান্ত পরিশ্রমে সাধারণ ব্যবসায়ীদের প্রাণের দাবিগুলিকে আমরা সরকার থেকে আদায় করে নিয়ে আসছি। ওই সমস্ত বিবেচনায় আমি মনে করি আমাদের পরিষদ সবার থেকে এগিয়ে আছে এবং আমরা সারা দেশের সমস্ত ব্যবসায়ীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।